আমরা আজকে শিখব, সেটার নাম হলো দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল। এটার এক ইংলিশ ফর্ম হলো কেএসপি। কেএসপি এখানে সলিবিলিটি, পি মানে প্রোডাক্ট। তো সলিবিলিটি প্রোডাক্ট মানে হলো দ্রাব্যতার গুণফল। আমরা যখন ফিজিক্সে কেমিস্ট্রিতে প্রোডাক্ট কথাটি পাবো, সেটা দ্বারা আমরা গুণফলই বুঝবো। বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বা এই ধরনের সাবজেক্টগুলোতে আমরা প্রোডাক্ট মানে পণ্য বুঝবো। এখন কেএসপি কেমনে ডিটারমাইন করে এটা বের করার জন্য, বা এই জিনিসটা কি, এটা যদি বলি আমরা সহজে বলি যে লবণগুলো পানিতে স্বল্প দ্রবণীয়, অর্থাৎ যারা পানিতে কম পরিমাণে দ্রবীভূত হয় তাদেরই কেবল কেএসপি থাকে। তো এটাই আর কি। তো এটা বের করার জন্য আসলে এই যৌগগুলোকে পানিতে দ্রবীভূত হতে হয়। তো যারা পানিতে দ্রবীভূত হয় না, যেমন ধরো যারা আয়নিক যৌগ, যেমন ধরো আমরা যদি বলি CH4 এর কি কেএসপি থাকবে? না, এটার কেএসপি থাকবে না, কারণ CH4 এক সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ তো পানিতে দ্রবীভূত হয় না। যার দ্রবীভূত হয় না তাহলে তো তার দ্রাব্যতা থাকবে না। দ্রবীভূত না হলে তার দ্রাব্যতা থাকবে না, আর যার দ্রাব্যতা না থাকলে দ্রাব্যতা গুণফল থাকবে না। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে বুঝলাম ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে আমাদের প্রথমত তাকে আয়নিক যৌগ হতে হবে। হ্যাঁ, সেকেন্ডলি হলো যে তাকে পানিতে স্বল্প দ্রবণীয় হতে হবে। কেন স্বল্প দ্রবণীয় বলছি সেটা একটু পরে বুঝবো আমরা, এখন বুঝলে তো তোমাদের কনফিউশন লাগবে। আমরা যে বেসিক জিনিসটা শিখি। এখন আমরা একটা ইনফর্মাল এক্সাম্পল দিই। ধরো আমাদেরকে বললো, একদম সবার জন্য সহজ করে দিলাম। ধরো একটা যৌগ A2B, এই যৌগ এর এর এই যৌগের এসপি বা বের করতে বললো আমাদের, এসপি কত। অথবা এটা আমাকে বাংলা অন্য ভাষায় বলতে পারতো এর দ্রাব্যতা গুণফল কত। তো এখানে কিন্তু যে যৌগটা H3, এই যৌগটাই প্রথম আমাদেরকে ভাঙতে জানতে হবে। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে ভাঙতে হবে কেন যদি কেএসপি বের করতে চাই? তো ভাঙার কথাটার অর্থ দ্বারা বোঝায় যে এটা পানিতে দ্রবীভূত হয়েছে, এটা বোঝানোর জন্য। তাহলে দ্রবীভূত হলে তো ভেঙেই যাবে। তো তাহলে প্রথম কাজ হলো আমি A2B3 যে যৌগটি আছে একে আমরা ভাঙলে আমরা চিন্তা করব সব সময় এখানে একটা এ আছে, এখানে একটা বি, এখানে দুই ধরনের যৌগ আছে। তাহলে যত ধরনের যৌগ থাকবে একটা এ লিখে ফেললাম, একটা বি লিখে ফেললাম, এটা বেসিক নিয়ম। তো এখানে এ কয়টা আছে দেখো, দুইটা আছে, অর্থাৎ এ এর এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, বা এর নিচে যেরকম আছে। তোমাদের এর মধ্যে আমি জানিয়ে রাখি H2O, এখানে টু যেটা আছে এটার নাম হলো সাবস্ক্রিপ্ট। তুমি যদি লিখো এইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যে টু আছে এটার নাম হলো সুপারস্ক্রিপ্ট। এটা তোমরা আইসিটি তে পড়বা। তাহলে সাবস্ক্রিপ্ট মানে যে সংখ্যাটা নিচে থাকে সেটা হলো সাবস্ক্রিপ্ট, যদি যেটা উপরে থাকে তার নাম হলো সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, তো এখন এই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের যে ব্যাপারটা সেটার মধ্যে, ওকে, এখন আমরা যেটা করব এখানে যে টু আছে সেই টুটাকে আমরা, অর্থাৎ এ এর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টকে তার আগে বসাবো, এখানে বসাবো। বি এর থ্রিটা এর আগে বসাবো। সো এখন এটা পারলে আমাদের অনেক সুবিধা, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। এর যে থ্রিটা আছে এই থ্রিটাকে আমরা এর মাথার উপর দিব, এটা এখানে বসাবো। শুরুর যেটা আছে সেটাকে প্লাস দিব, পরেরটাকে মাইনাস দিব। এটা করলে অ্যাকচুয়ালি আমাদের অনেক কাজ সমাধান হয়ে যায়। যেমন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি A2B3 যৌগের, ইফতি আমাকে বলো A2B3 যৌগের জারণ সংখ্যা বা যোজনীটা কত। স্যার কোনটা? A2B3 যৌগের জারণ সংখ্যা বা যোজনী কত, এই টোটালটা জারণ সংখ্যা কত? পুরা যৌগটার হ্যাঁ, 0। হ্যাঁ, শূন্য। তো এটা কেমনে আসছে? এটা শূন্য হয়েছে কারণ এখানে খেয়াল করো, দুই এর সাথে তিন যদি গুণ হয় তাহলে তিন দিয়ে গুণে +6। আবার এই তিনের সাথে দুই যদি গুণ হয় তিন দিয়ে গুণে -6। এখানে প্লাস মাইনাসে চলে গিয়ে এটা টোটালটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। সো এটার জন্য আমরা সহগ মিলে যায় আর কি। এখন তোমাদের হইতে পারে যে এটা দিলে তুমি পারছো, এখানে বিভিন্ন ধরনের যৌগ তোমাদেরকে দিতে পারে, এগুলো প্রত্যেকটি তোমাদেরকে ভাঙতে জানতে হবে, ফলেই তুমি এইটা পারবা। আমি এখন তোমাদের এইটার জন্য একটা করে দেখাই যে এটার এসপিটা কি হবে। তো প্রথমত আমাদের এই প্রথম কাজটা করা শেষ হয়ে গেল, এবং সেকেন্ড কাজ হলো এসপির সূত্রটা লেখা।
গ্যাস সূত্র হলো তোমার এখানে যা থাকবে থার্ড ব্র্যাকেট দিয়ে তা লিখতে হবে। এ থ্রি প্লাস দি পাওয়ার, এখানে যে সহগ টু আছে এটা পাওয়ারে চলে যাবে, যেহেতু গুণফল সেজন্য এখানে গুণ চিহ্ন বসবে। এরপরে বি এর টু মাইনাস থ্রিটা উপরে চলে যাবে। এখন এখানে আরেকটা জিনিস যেটা তোমাদের সবসময় লাগবে, এখন আমরা দ্রাব্যতা গুণফল বের করতে চাচ্ছি। দ্রাব্যতা গুণফল আমাদেরকে অবশ্যই দ্রাব্যতা গুণফল বের করতে হলে আমাদের অবশ্যই দ্রাব্যতা জানতে হবে। দ্রাব্যতা না জানলে কেউ কিন্তু দ্রাব্যতা গুণফল বের করতে পারবে না। কিন্তু আমাদের এই প্রশ্নের কোনো জায়গায় আমাদের দ্রাব্যতা কত সেটা বলা নাই। আমরা এটাকে যেভাবে চিন্তা করব সেটা হলো টু আছে, আমরা দ্রাব্যতাটাকে এস ধরবো, এটা মানে টু এস, থ্রি আছে মানে এটা দ্রাব্যতা থ্রি এস। অর্থাৎ তোমরা যদি কিছু বেসিক নাও বুঝে থাকো তোমরা মনে রাখবা যে এর সহগ যত হবে তত এস হবে তার দ্রাব্যতা, এটার তত এস হবে এর দ্রাব্যতা। তো এখন তাহলে এটার মানটা আমরা বসাই ফেলি। এক প্লাসের জন্য মানটা ছিল টুয়াইস এস, তাহলে টুয়াইস এস টু দি পাওয়ার টু ইন্টু এটা হবে থ্রি এস টু দি পাওয়ার থ্রি। এটাই হলো যে তার সহগ। এখন খেয়াল করো যে এখানে দুইয়ের এই স্কোয়ার দুইয়ের উপরও এস এর উপরও, তাহলে ফোর এক্স স্কোয়ার কিন্তু এদের এর উপর, তার মানে 27, হ্যাঁ, এস টু দি পাওয়ার থ্রি। এটা রেজাল্ট আসে 4-এর সাথে 27-এর গুণ করলে কত হয়, 108 মনে হয়। 108 গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে দেখো এস এর জন্য এখানেও এস এর জন্য টু আছে, থ্রি আছে, তাহলে এস টু দি পাওয়ার টু আর থ্রি যোগ করলে ফাইভ হয়। তাহলে 108 এস টু দি পাওয়ার ফাইভ হলো তোমার বি3 এর এসপি, বা এটাকে আমরা বলতে পারি দ্রাব্যতা গুণফল। সো এইভাবেই আমাদের দ্রাব্যতা গুণফল বের করতে হয়। এই যে আমি এসপি বের করলাম, এখানে যে 108 এস টু দি পাওয়ার ফাইভ পেলাম, এই এস তার পরিচয় হলো, এ হলো দ্রাব্যতা। ওই যে শুরুতে আমরা এর পরিচয়টা দ্রাব্যতা ধরেছিলাম। আমার মনে হয় তোমরা যে দুজন এখানে আছো যারা, তোমরা প্রত্যেকে এই বিষয়টি বুঝতে পেরেছো। বুঝতে পারলে ইয়েস বললে আমরা অ্যাডভান্স আরেকটা আগাবো আর কি। স্যার বুঝতে পারছি। ওকে, যদিও এগুলো অনেক আগের জিনিস। এটা ধরে না কি অবস্থা গেছে কেমনে। না বুঝলে আমাকে বলো, যে আমি তাহলে বুঝাই দিব। হ্যাঁ বলো। স্যার বুঝছি। হ্যাঁ, ইফতিকি বুঝছি বুঝ। স্যার। ওকে, তাহলে এখন তোমাকে যদি বলি, আমি যদি তোমাদের একটা নিজেরাই প্রশ্ন দিচ্ছি এটা বলি তোমরা করো। সি এ থ্রি ফি ও ফোর হোল টু এর দ্রাব্যতা গুণফল বা কেএসপি, এটা তোমরা নিজেরা পারবা কিনা বলো তো। হ্যাঁ স্যার পারবো। দেখি। প্রথম কাজ হলো এটা ভাঙতে পারা, তোমরা কি এটা ভাঙতে পারছো? হুম, ভাঙতে পারলে সেটা 72 স্যার 72 বুঝতে এস টু দি পারছি। পাওয়ার 72 এস টু দি পাওয়ার ফাইভ। নো, এটার উত্তর হবে 108 এস টু দি পাওয়ার ফাইভ। আমি তোমাদেরকে আবার একটা ট্রিক শিখাই, সেই ট্রিকটা সহজ করে বলি। একটা যৌগকে কোনোদিন তিনটা অংশে ভাঙা যাবে না, সেটা দুইটা অংশে ভাঙবে। যেমন এখানে ছিল CA3 FeO4 হোল টু, তাহলে এটা ভাঙবে কিভাবে? যেটা ব্র্যাকেটে আছে সেটা একটা পার্ট CA, তাই না? তাই তো। তারপরে এই জন্য আর হবে FeO4। তাহলে আমি একটা তোমাদেরকে সিস্টেম বলছিলাম, দেখো ক্যালসিয়ামের আগে
কি আছে, এটা টু আছে, তাহলে এটার আগে থ্রিটা আসবে, টুটা এখানে যাবে, এই টুটা এখানে বসবে, এই থ্রিটা এখানে আসবে, এটার জন্য প্লাস বসবে, এটার জন্য মাইনাস বসবে। এটা কোথায় হবে, 3s, এটা হবে 2s। তাহলে কেএসপি সূত্র কি, হ্যাঁ, ক্যালসিয়াম 2 + 2^3 ইন্টু কি হবে, ফিও 4 3 - কত হবে তোমার 2। তাহলে এটার জন্য কি আসে দেখো তো, তাহলে এটার ভ্যালু কত, ক্যালসিয়ামেরটার জন্য 3s^3 ইন্টু এটার জন্য 2s^2, তাহলে আগের মতোই, এটা কত 27s^3 ইন্টু 4s²। তো রেজাল্ট কি আসে, 27-এর সাথে 4 গুণ করলে 108, আর এস এর উপর পাওয়ার 5, এটাও 108s⁵, এটাও আনসার। কথা কি বুঝতে পারছো সবাই? আর এটা তোমরা অঙ্ক না করার আগেও বুঝতে পারতা কিভাবে জানো, ধরো এখানে আমি তোমাদেরকে সাবস্ক্রিপ্ট শিখাইছি, বলো এখানে ক্যালসিয়ামের সাবস্ক্রিপ্ট কত, 2, সরি 3, লিখবা ইনটু 3 কে 3 এর উপর পাওয়ার করবা ইনটু, আবার 2 আছে না, 2 উপর পাওয়ার করবা, তাহলে এখানে কত আছে, 27 × 4 সমান কত আছে, 108। তাহলে এবার একটা এস লিখবা, পাওয়ার এই দুটো যোগ করো, উপরে 3 আর 2 5। কথা বুঝেছো, অঙ্ক না করেও এটা অ্যান্সার মেলানো যায়। কথা বুঝেছো তো, কথা না বললে কেমনে হবে, এটা স্যার বুঝেছো? বুঝছি। হ্যাঁ, তাহলে এখন একটা অঙ্ক না করে 1 সেকেন্ড এখন বলো, আমি যদি তোমাদেরকে বলি একটা যৌগ, 1 সেকেন্ডে বলতে হবে, Fe OH এর কেএসপি কত। তুমি কি চিন্তা করবা এখন, আমাকে বলো এটা কে, এর কেএসপি কত হবে। এতক্ষণ S³ S³ তোর ভুল হয়েছে। দেখো আমরা চিন্তা করব কিভাবে, এফি আছে কয়টা, কিছু নাই মানে সাবস্ক্রিপ্ট 1, ওএস এর সাবস্ক্রিপ্ট 2, তাহলে 1 1 এর উপর পাওয়ার গুণ 2 2 এর উপর পাওয়ার, তাহলে কত আসে, 1 × 4 সমান কত 4, এস এর উপর পাওয়ার 2 আর 1 3, এই জন্য 4s³। বুঝেছো? জি স্যার। কিন্তু যেটা তোমরা পারবা না এখন সেটা হলো, আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট এর কেএসপি কত স্যার হবে, আরেকবার বুঝাবেন। কোনটা বুঝে দিব বলো। FeOH12। এভাবে তুমি চিন্তা করবা কিভাবে জানো, ধরো আমি যদি বলি তোমাকে এভাবে, এ বি একটা চিন্তা, আরেকটা দিলাম A2B, আরেকটা দিলাম A2B3, তাহলে এইটার এ বি তো, এখন বলি আমি তোমাকে, এরকম যদি হয় এখানে 1 এখানেও 1, তাহলে কি হবে, 1 1 এর উপর ইন্টু 1 1 এর উপর, তাই তো। তাহলে এখানে একটা এস লিখবা, এস লিখে এই দুইটা যোগ করে উপরে বসাবা 4, তাহলে এখানে কি আসে, এটা তো 1 সাথে গুণ করলে 1, তার মানে এটা হবে যে S²। কথা কি ক্লিয়ার? এখন এট বি মনে করো, তাহলে এট মানে এর জন্য 2, তাহলে 2 2 এর উপর পাওয়ার ইন্টু, তাহলে বি এর জন্য কিছু নাই মানে 1, তাহলে 1 1 এর উপর পাওয়ার, এস এর জন্য 2 এর একে যোগ করো 3, তাহলে আবার আসো 2 দুগুণে কত 4, 4 এর সাথে গুণ করলে কত হয়, 4 × 4, এর জন্য এটা হবে 4s³। তো এখন আমি যেটা তোমাদেরকে দিছি, Fe OH যেটা, তাহলে এটা 1 আর 2 না, তাহলে এটাও 1 আর 2 না, এই জন্য 4s³। বুঝেছো? বুঝো নাই, বুঝো নাই। তাহলে A2B3টা কেমন হবে, 2 2 এর উপর ইন্টু 3 3 এর উপর, তাহলে এস এর উপর দিয়ে দুইটা যোগ, 3 আর 2 5, তাহলে এবার আসো 2 এ 2 গুণ করে 4 গুণ 27, তাহলে S⁵, তাহলে 4 এর সাথে 27 গুণ করলে কত হয়, 108, কত 5, এটা অ্যান্সার। বুঝেছো? জি স্যার বুঝছি। তো ক্যালসিয়াম কার্বনেটটা কি 27s⁴ হবে? হ্যাঁ, হবে না, সেটা এক্সেপশনাল, সেজন্য সেটা এখন শেখাচ্ছি। এখন ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো, তিনটা একসাথে দিয়ে দেবো,
Al2 SO4 ফুল 3 একটা আসলো, একটা আসলো AlCl3। কথা বুঝিও, এটা কালার দিয়ে আর একটা ব্ল্যাক দিয়ে লিখি। এবার আসলো ক্যালসিয়াম কার্বনেট, বুঝতে হবে আমাদেরকে। এখন এটা খুব সোজা, আমরা এটা বুঝতে পারছি। তাহলে 1 3 মানে কত হবে মনে আছে? 1 3 মানে 27। 27 যদি পাওয়ার কত হবে, 3 আর 1 4। এটা 27 to the power 4 কেন হয়েছে, এটা ক্লিয়ার কিনা সবার কাছে? जी सर। जी सर क्लियर। ক্লিয়ার। জি এবার স্যার। আসো এটা 2 আর 3, তাহলে এটার জন্য 108 to the power 5, এটা ক্লিয়ার কিনা? Clear, हाँ sir. হ্যাঁ, এখন তোমাদের বলা উচিত এটার জন্য তাহলে ক্যালসিয়াম কিছু নাই মানে 1, এটা 3। তাহলে তোমাদের বলা উচিত কি 27 কত, S to the power 4, তাই না? কিন্তু এটা 27 to the power 4 হবে না। হ্যাঁ, কেন হবে না এবার একটু বুঝাই বলি। এবার আসো, প্রথম যে যৌগটা সেটা তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, তাহলে এক মৌলের সাথে আরেকটা মৌল মিলে যৌগ। এখন আসো, অ্যালুমিনিয়াম একটা মৌল মানে এটা অণু, সাথে এটা আয়ন, এটাকে বলা হয় SO4, এর নাম হলো যৌগমূলক। মনে আছে তো? যৌগমূলক। তাহলে এটা কার সাথে, মৌলের সাথে যৌগমূলক মিলে কি হয়েছে, যৌগ হয়েছে। ব্র্যাকেট আছে। এবার আসো ক্যালসিয়ামের সাথে কার্বনেট, তাহলে ক্যালসিয়াম একটা কি মৌল, কিন্তু CU3ও একটা মৌল নয়, কিন্তু এটার নাম কি, যৌগমূলক। মনে আছে তো? যৌগমূলক না চিনলে আমাকে বলতে হবে, CU3 মাইনাস। দেখুন এই যৌগমূলকের ক্ষেত্রে যেমন দেখো, এটা যদি আমি এ বলি, এই যৌগটা যদি বি বলি, এ আর বি এর মধ্যে দুইটাই সেম। এরকম এটাও গঠিত হয়েছে মৌলের সাথে যৌগমূলক মিলে, এটাও মৌলের সাথে যৌগমূলক মিলে। তো পার্থক্য হয়েছে একটা জায়গায়, এ এর মধ্যে ব্র্যাকেট আছে, বি এর মধ্যে ব্র্যাকেট নাই। কথা বুঝতে পারছো? পার্থক্য তো বুঝছো তাই না? হ্যাঁ স্যার। Yes. সেটাই সে গিয়া মানে ব্রেকেট হ্যাঁ, থাকা বা না থাকা কি এটাই হবে? ডিফারেন্ট, এটাই ডিফারেন্ট। কেননা সেটা একটু পরে বুঝবো, তুমি আবার বুঝো। তাহলে এখন যে যাদের মধ্যে আমি যে নিয়মটা তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, সেই নিয়মটা উপরের এই দুটার জন্য প্রযোজ্য, নিচেরটার জন্য প্রযোজ্য নয়। নিচেরটার জন্য কি করতে হবে আমাদের? তাহলে তুমি একটা কাজ করবা, ধরো আমি লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে তুমি চিন্তা করবা প্রথমে এই যৌগটা কি মৌলের সাথে যৌগ? না। মৌলের সাথে কি মৌল? না। কেন? তুমি মৌলের সাথে মৌল হলে সেখানে শুধু দুইটা থাকবে, যেখানে এখানে ক্যালসিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন, তার মানে 3 ধরনের আছে, মানে এটা মৌলের সাথে যৌগমূলক। আচ্ছা, মৌলের সাথে যৌগমূলক, এখানে কি ব্র্যাকেট আছে? না। তাহলে এটা নিয়ম হবে না, এটা ভিন্ন নিয়ম। ব্র্যাকেট না থাকলে কিরকম হবে, প্রথমে যে যৌগটিতে মৌলটি থাকবে সেটি এক অংশে বিভক্ত হবে, ক্যালসিয়াম প্লাস, বাকিটা মিলে একটা হবে সবসময়। এইটা তোমাকে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাবে। বললাম, যদি মৌলের সাথে যৌগমূলকের না হয়, মৌলের সাথে যৌগমূলক হয় এবং সেক্ষেত্রে যদি ব্র্যাকেট না থাকে, সামনের অংশটা প্রথম যে মৌলটা সেটা একটা অংশ হবে, এটা ছাড়া বাকি যতটুকু অংশ আছে সেটা মিলে একটা অংশ হবে। আই হোপ এতটুকু ঘটনা ক্লিয়ার। ক্লিয়ার হওয়ার পরে আমরা ক্লিয়ার। চিন্তা করব ক্যালসিয়াম প্রথম যেটা আছে, আমাদের প্রায় সবারই ধাতু সমূহের জারণ সংখ্যা যোজনী জানা থাকে। আমরা জানি ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, অথবা ক্যালসিয়ামের যোজনী 2, সেজন্য আমরা লিখে ফেলবো এখানে ক্যালসিয়াম 2+। আর কার্বনেট 2, এটা যদি 2+ হয়, কার্বনেট অবশ্যই কি হবে, 2-। সেভাবেও যদি তোমরা না করো, একটা কাজ করতে পারো, যদি যে সমস্ত যৌগগুলা একটা মৌলের সাথে যৌগমূলক অথচ কোনো ব্র্যাকেট নাই, তাদের ক্ষেত্রে সব সময় সহগ 1। আরো সহজ করে দিলে, যারা মৌলের সাথে যৌগমূলক, তাদের এস সারা জীবন হবে যে S²। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। जी सर. এবার আমি যদি তোমাকে এরকম বলি যে তোমার একটা গরু CU3, তাহলে এটার SP কি হবে? এস স্কয়ার। অবশ্যই S²। আমি যদি বলি ছাগল SO4, তাহলে এটাও কি হবে? এস স্কয়ার। S²। কথা কি বোঝা গেছে?
এতটুকু ঘটনা কি ক্লিয়ার? তাহলে আমরা কি তাহলে এখন কেএসপি সহজেই বের করতে পারবো? জি স্যার। এই বুশরা, ইফতি, রিধি ওরা বুঝছো কিনা? স্যার বুঝছি। গুড। বুঝলে এবার এখানে আসো, এবার আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাই। এখন তোমাকে একটা সহজ প্রশ্ন করলো। আমি যদি বলি, এখন সোজা কথা, L2SO4 হোল এর এসপি 216 হলে এর দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত মানে হলো যে এর এস কত। কখন বলছে, কি বলছে, কি বলছে? এলডোসের এসপি দেওয়া আছে, তাহলে এসপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে? এস বের করতে বলছে। তোমাদের নিশ্চয়ই জানা আছে, আমরা যখন এরকম বের করতাম, যে ধরো আমরা এর আগে বলছি A2B3, এর কেএসপি আমরা পাইছি যে কত মনে আছে? কেএসপি 108 S⁵ তাহলে এখানে যেটা এস আছে এটাই তো কি বলতো? দ্রাব্যতা। তাহলে এখন আমাদেরকে এই এস এর মানটা কি করতে বলছে? বের করতে বলছে। এখন এই অঙ্কটা বুঝছো কিনা তোমরা? বুঝেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝলে এখন হ্যাঁ এটা স্যার। চিন্তাটা কি? এখন চিন্তাটা হবে আমাদের প্রথমত, যেটাই কেএসপি বলুক দ্রাব্যতা বলুক, প্রথম কাজ হলো এই যৌগটি আমাদেরকে দেওয়া থাকে, তাকে আমাদের কি করে লিখতে হয়? ভেঙে লিখতে হয়। এখন যেহেতু আমরা আসলে একটু আগেই শিখে গেছি এটার কি হবে, তাহলে আমি বুঝতেই পারছি, সুতরাং এটার কেএসপি কত হবে বলো তো? এটার কেএসপি হবে 108 কত 5। এটা কি বুঝেছো তোমরা? আমি আর লম্বা করে যাচ্ছি না, অনেক কাজ করে যে 108 পাবে সেখানে আমি যাচ্ছি না। হুম, এখন স্যার বলো বুঝছি। তোমরা, হ্যাঁ। এখানে যে 100 কেএসপি দেওয়া আছে, এই কেএসপির মান এখানে কত বলা আছে বলো তো? 216। তাহলে কি আমরা ওয়ান লিখতে পারি না 216 ইকুয়াল টু 108 ওয়ান এস জিরো টু দি এইট পাওয়ার 5? আমাদেরকে এখান থেকে বের করতে বলছে এস এর মান। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, S⁵ ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি না 216 ডিভাইডেড বাই 108? তাহলে কি এটার এরকম না, S⁵ ইকুয়াল টু পাওয়া গেছে 2। কিন্তু আমাদেরকে কি S⁵ এর মান বের করতে বলছে নাকি এস এর মান বের করতে বলছে? এস এর মান। তাহলে এখন আমরা এস ইকুয়ালস টু কি লিখবো? 5³ √2। এটাই অ্যান্সার। বুঝছো কিনা বলো তো? ইয়েস স্যার বুঝছি। বাকি দুইজন ভদ্রমহিলা? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। বুঝছি স্যার। বুঝছি। গুড। এবার এই প্রশ্নটাকে আমরা ঘুরাবো এখন। এখন যদি আমাকে এই প্রশ্নটাকে এইভাবেই বলতো যে আহ, এই প্রশ্নটা এই প্রশ্নটাকে আমরা এইভাবে বলি, যদি বলতো L2SO4 হোল 3 এর দ্রাব্যতা 2 হলে এর কেএসপি কত? এখন স্যার বলো। এস এর মান 2 লিখবো। তাহলে আমরা এটা কি কিভাবে হতো? তাহলে এর দ্রাব্যতা 2 হলে এর কেএসপি কত? এর কেএসপি তো আমরা জানি গেছি, এখন 2 আর 3 মানে কত? এর কেএসপি ইকুয়াল টু কত? 108 টু দি পাওয়ার 5। 108 তাহলে এস এখন এস আমরা জাস্ট 108 এর জায়গায় কি বসাবো? 2 2 টু দি পাওয়ার 5। এখানে 108 এর সাথে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 নাকি? 32 গুণ হবে। তাহলে যেটা আছে সেটাই অ্যান্সার। এখন বলো দ্রাব্যতার একক কি বলো তো? দ্রাব্যতার একক মোল পার লিটার। এটাই হবে যে মোল পার লিটার। আছে কথা কি তো বুঝতে কোনটা পারছো? ধরে? হ্যাঁ, দ্রাব্যতার একক আছে, কিন্তু দ্রাব্যতা গুণফলেরও নির্দিষ্ট কোনো একক নেই, কিন্তু একক আছে, কথা বুঝতে হবে। দ্রাব্যতার একক আছে, গ্রাম পার লিটার হতে পারে, মোল পার লিটার হলে। এটা আস্তে আস্তে ট্রান্সফরমেশন শিখবো। তুমি আগে এটা বুঝছো কিনা দেখো, এটা বুঝছো কিনা এটা? স্যার এখানে যা মোল পার লিটার মানে টু দি পাওয়ার 5 হবে না? না, এটা তো তোমরা দ্রাব্যতা না বের ও ওই আচ্ছা আচ্ছা, কেএসপি কত বলছো না? আচ্ছা ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা 5 হবে। দ্রাব্যতা বললে মোল পার লিটার, দ্রাব্যতা গুণফল বলতে ওদের ওই পাওয়ার যেটা আছে সেটা এর উপরে যাবে, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5। কথা বুঝছো নাকি? কিন্তু দ্রাব্যতার নির্দিষ্ট একক থাকলেও দ্রাব্যতা গুণফলের নির্দিষ্ট কোনো কি নাই বলো তো? একক নেই। এখন যে অঙ্কটি আমি তোমাদের দিব, সে অঙ্কটি তোমরা মরে গেলেও পারবে না। হুম, সে অঙ্কটি আমি এখন দিচ্ছি। একই রকমের অঙ্ক,
মনে করো তোমাকে বললো ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা 2.9 গ্রাম পার লিটার হলে এর এসপি কত? পারবে নাকি দেখো? পারবে? স্যার স্যার করতেছি। স্যার করছি। হ্যাঁ, কত পেয়েছো? 24.39। স্যার 24.3। সেম। 24.39 এটা কেন হয় আগে আমাদের একটু ব্যাপারটা বুঝতে হবে। ওকে, আমরা জানি, তোমাদের একটা উদাহরণ দিই আমি। মনে করো একটা ছেলে, মনে করো বুয়েটে চান্স পেতে চায়, তাহলে তাকে প্রথমত কি করতে হবে? এইচএসসি পাস করতে হবে। তার মানে বুয়েটে যাওয়ার আগের প্রিকন্ডিশন হলো তাকে এইচএসসি পাস করতে হবে এবং ভালো করেই পাস করতে হবে। তার মানে বুয়েটে বসার পূর্বতম যোগ্যতা হলো তার এইচএসসি তে ভালো রেজাল্ট করা। ওকে, তো এখন আমি একটা জিনিস বুঝাই তোমাদেরকে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু টু আছে, এটার কেএসপি কত হবে? 1 2 মানে 4 কিউব, না? তা এখন বলো, 4 ইন্টু এর জায়গায় আমরা কত বসাই দেব? 2.9 হোল কিউব, তাই না? এই তো এভাবেই তো পেয়েছো নাকি? আমাকে তো হ্যাঁ ওর না বলতে হবে। স্যার এভাবে করে নাই তো। স্যার 97.556। আমাকে শুধু বলবা যে তুমি এভাবে লিখবো কি লিখবো না, এটা বললে হবে। হ্যাঁ এভাবে হ্যাঁ, মানে আছে জায়গায় 2.9টা বসাইছে আর কি শুধু। ব্যাস, এখানেই হ্যাঁ স্যার। তোমাদের মারাত্মক ভুলটি করা যাবে না, এখানে 2.9 কে বসানো যাবে না। তো কারণ 2.9 তো গ্রাম পার লিটার এককে, তো এস এর মানকে বসাইতে হয়। কেউ যদি এস এর মান বসাতে চায় কেএসপির মধ্যে, তাকে হতে হয় মোল মোল পার পার লিটার। লিটার। এই জন্য এখানে মানটা তো বসবে 4 ইন্টু 2.9 ডিভাইডেড বাই ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর কত? 78 দি পাওয়ার হোল কিউব। এটা কি বুঝতে পারছো? দ্রাব্যতার গুণফলে তো কোনো নির্দিষ্ট একক নয়, কত? তাহলে শোনো গ্রামটা শোনো গ্রাম। শোনো শোনো শোনো, এখানে তো কেএসপি এর মান বের করতে বলছে, তাই না? কেএসপি এর মান, কেএসপি তে এখানে যে একটা এস যে আছে, এই এসটার এককটা বসতে হয় মোল পার লিটারে। হুম, কিন্তু তোমার, অর্থাৎ সে বুঝতে পারবে যে এখানে যে মানটা বসবে তাকে অবশ্যই মোল পার লিটার ইউনিটে থাকতে হবে। কিন্তু 2.9 তো মোল পার লিটার ইউনিটে না, 2.9 তো দেওয়া আছে গ্রাম পার লিটার ইউনিটে। আমরা বললাম সে বুয়েটে চান্স পাওয়ার আগে তাকে, বুয়েটে বসার আগে তাকে এইচএসসি পাস করে আসতে হবে। তার মানে তাকে গ্রাম পার লিটার থেকে আগে তাকে আমাদের কোষায় কনভার্ট করতে হবে মোল পার লিটার। তা আমাদের জানা থাকতে হবে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে হলে ওই মানটাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম কত? 20, 40 যোগ ফ্লোরিন কত? 9, 18, 19 কত? 38। 40 যোগ 38 কত হয়? 78। তাহলে এই জন্য এটাকে আমাদের 78 দিয়ে ভাগ করতে হবে। যেই মানটা পাবো, এটা যদি গরু হয়, এই গরুটা এখানে বসাতে পারবো। এখন কি কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার জি আর স্যার। আমাদের এইটা বুঝলেই হলো, এটা তোমার দুনিয়াতে অনেক কিছু কাজ। তাহলে এই অঙ্কটার আমি আরেকটা উল্টো অঙ্ক দিচ্ছি। তোমাকে যদি একে অঙ্কটা এভাবে বলতো যে তোমার, বলো তো, ক্যালসিয়াম ফ্লোরাইড এর এসপি 64 হলে গ্রাম পার লিটার এককে এর দ্রাব্যতা কত? পারবা নাকি এটা?
স্যার করি। করতে হবে না, এবার দেখো চিন্তাটা। আচ্ছা, তোমরা চেষ্টা করো তাহলে। এই বুশরা আছে? বুশরা কি আমার কথা আচ্ছা স্যার। শুনতেছে বাংলাদেশে? জি। তোমার জুমে কি আজকে ডিস্টার্ব করতেছে? স্যার আমার জমে ডিস্টার্ব করছে, বুসারটা ঠিক আছে তো? ও, বুশরা রেসপন্স করতেছে না যে সে কি আমার কথা শুনতে পাচ্ছে না, তার কর্ণকুহর কি আটকে গেছে সীসাডালা প্রাচীর দিয়ে? আমার মনে হয় এই মেয়ে আমাদেরকে রেখে কোথায় চলে গেছে। কিউব রুট 16 এর সাথে 78 গুণ করবে, মানে এস এর মান কিউব রুট 16 আসছে। স্যার 2.5198। ওকে, এবার আমরা বিষয়টা বুঝি। এটার রেজাল্ট আসবে এরকম। আমরা জানি তাহলে এর কেএসপি এত দেওয়া আছে, তাহলে এটার কেএসপি কত বলো তো এখন? এসপি ইকুয়ালস টু, যেহেতু 2 আছে তার মানে এটা কি 4s কিউব। তাহলে এখন আসো আমরা যদি এস এর মানটা বের করতে চাচ্ছি, তাইলে না, কেএসপি তো এখানে বলা দেওয়া ছিল 64 ইকুয়ালস টু কত, 4s কিউব। তার মানে আমরা এখান থেকে s কিউব ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, তার দিয়ে ভাগ করলে তো হয় এটা 16 হয়। তাহলে s কিউব কি হবে বলো তো? 3 কিউবিক রুট 16, এটা পাইছো না? হ্যাঁ স্যার। তাহলে এখানে এস এর মান কত এখান থেকে বের করলে? 3 এটার মান কত স্যার হয়? 2.5198। 2.5198। 5198। হ্যাঁ, 2.5198 হোয়াট। এখন আমাকে ইফতি বলবা, চিন্তা করে বলবা, এটা তো এস মানে তুমি তো জানো দ্রাব্যতা, তাই না? তাহলে এখন বলো তো এই একক কি হবে? একটা গ্রাম পার লিটারে। নো, এটাই মনে রাখবা, তুমি যখন এস থেকে বের করবা, এই যে এই মানটা বের করে যে এস এর মানটা পাবা, নেচারালি এটা মোল পার লিটার এককে পাবা। অটোমেট তোমাকে দেন প্রশ্নে কি এটার সাথে আমাকে গুণ করে দিই। সবর করো ইয়ার। এখন এটা আমরা বললাম এখান থেকে যে এস এর মানটা পাবা এটা মোল পার লিটার, কিন্তু প্রশ্নে কি তোমাকে বলছে মোল পার লিটার? না, প্রশ্ন বলছে গ্রাম পার লিটার। আমাদের মনে রাখতে হবে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিতে হলে আণবিক ভর দ্বারা গুণ করতে হয়, অথবা এর আগের ঘটনাও চিন্তা করে আমরা ভাগ করেছি, এর উল্টা কাজ এখন করতে, তার মানে গুণ করব। এস ইকুয়ালস টু হবে 2.5198 into 78, then it will be converted as a gram per liter, and এটাই হবে তোমার অ্যান্সার। কথা কি ওয়ান বুঝা নাইন গেছে? সিক্স পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট স্যার। ফাইভ ফোর ফাইভ কত কত? 196। 196.54। এই ইফতি এটা বুঝতে পারছো এখন এটা? জি স্যার। গুড। এখন আমাদের অনলি কত 4 মিনিটস আছে, আর 4 মিনিটে আমরা আরো অঙ্ক করতে পারবো, এরপরে আবার তোমরা রিজয়েন দিও, হ্যাঁ? এটা যদি বুঝে থাকো আমরা আরেকটা অ্যানাথার লেভেলের অঙ্ক করব। এই আমি কিন্তু আজকে অনেক ভালো ভালো বেসিক বলতেছি, এগুলো জানা থাকলে তোমার অনেক কিছুই দুনিয়াদারিতে ইজি হয়ে যাবে। সো এই যে একটা নেই। এখন ধরো তোমাকে একটা প্রশ্ন বললো, প্রশ্নটা এর রকম, এটা আমি একটা সহজ করে দিই। এফি ওয়েস হোল 3 এর এসপি, এটা ধরো 78 হলে ক্যালসিয়াম, ধরো ক্যালসিয়াম না, এফি 2+ এবং ওয়েস মাইনাস এর ঘনমাত্রা নির্ণয় করো। এই অঙ্ক কি তোমরা পারবা? এই অঙ্কটি করার আগে আমি তোমাদের করা একটা কথা বলি, তোমরা সারা জীবন এই কথাটা মনে রাখলে তোমাদের দুনিয়া অর্ধেক ইজি হয়ে যাবে। নোট, সেই নোট হলো
তোমরা তিন ধরনের দ্রবণের কথা জেনে থাকো: সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। এই তিন ধরনের দ্রবণেরই মূলত কি নির্ণয় করা যায় জানো? এই তিন ধরনের দ্রবণেরই মূলত কেআইপি নির্ণয় করা যায়, যেটা আমরা এখনো পড়াই নাই, আয়নিক প্রোডাক্ট। কিন্তু যদি দ্রবণটি সম্পৃক্ত হয়, আর কেআইপি কে বলা হয় কেএসপি। কি বললাম? শুধু বেসিক কথাটা মনে রাখো। কি বললাম? তিন তিন প্রকার যে দ্রবণ আছে, তিন প্রকার দ্রবণেরই মূলত নির্ণয় করা যায় কেআইপি। কিন্তু সম্পৃক্ত দ্রবণের কেআইপি কে বলা হয় কেএসপি। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। কি বললাম স্যার। তাহলে? কেআইপি নির্ণয় করা যায় তিন প্রকার দ্রবণের, কিন্তু সম্পৃক্ত দ্রবণের যেটা কেআইপি সেটাকে বলা হয় কেএসপি। কেন বললাম একটু পরে বুঝবা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ ওকে, স্যার। ক্লিয়ার। এবার জি স্যার। আমাদেরকে মনে রাখতে হবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, এই সত্য কথাটি মনে রাখতে হবে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণেরই কেবল কি বের করা যায়? কেএসপি বের করা যায়, আর কারো কেএসপি বের করা যায় না। এই কথা কি বুঝতে পারছো? আর দ্রবণের যেটাই কেএসপি, সরি, সম্পৃক্ত দ্রবণের যেটা দ্রাব্যতাই তার ঘনমাত্রা। মানে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এস ইকুয়ালস টু সি, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের যাই দ্রাব্যতা তাই ঘনমাত্রা। আমরা আরো এক লাইনে বললে শুধুমাত্র কেএসপি নির্ণয় করা যায় সম্পৃক্ত দ্রবণের, আর সম্পৃক্ত দ্রবণের যেটাই দ্রাব্যতা সেটাই ঘনমাত্রা। উল্টা করে বললে যেটাই ঘনমাত্রা সেটাই দ্রাব্যতা। এই লিঙ্কটি শেষ, তোমরা আবার জয়েন করো লিভ নিয়ে। এই কথাটা মনে রাখলে হয়ে যাবে। একটা প্রশ্ন আছে। ওকে।